শরণাগত, যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম করে এবং বাকি সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বুধবার 20 পৌষ 1428, ইংরেজির 5 জানুয়ারি 2022, তিথি পৌষ শুক্লপক্ষ তৃতীয়া, নক্ষত্র শ্রবণা, সূর্যোদয়ের সময় সকাল 6:21 হয়ে 51, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:01 হয়ে 52। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ। দিনের বেলা 8:46 গতে দেবারিগণ, রাত্রি 7:54 গতে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি লিখবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG এটা লিখতে হবে, আর লিখতে হবে যা কিছু মনে হয়। কেবলমাত্র যে রবিবারের শরণাগতের জন্য একটা বিষয় ঠিক করে দেওয়া হয়, আগামীকাল দেবো, সামনের রবিবারে কি শরণাগত নিয়ে অনুষ্ঠান হবে তার শিরোনাম, তাই নয়। আপনাদের যা মনে হবে, যা বিশেষ করে শরণাগত শুনে যদি মনের মধ্যে কোনো একটা প্রশ্ন উঠে পড়ে, তাহলে সেই প্রশ্ন বা কোনো মন্তব্য বা যা হোক কিছু, সেইটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সেই চিঠি নিশ্চয়ই পড়া হবে। আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র লাইভ অনুষ্ঠানে আমি থাকি, আপনারা থাকেন, আর যারা যারা থাকেন না তারা চলে আসবেন। মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটে যায় না এমনটা নয়, কিন্তু এই অনুষ্ঠানটা প্রত্যেক সোম, বুধ, শুক্রবার রাত 9:30 থেকে হয়ে থাকে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একজনের কথা বলবো, তার নাম চিরকারী। আপনারা অনেকেই তার নাম শোনেননি, কেউ কেউ শুনেছেন হয়তো, কিন্তু তার একটা পিতৃ পরিচয় আছে, তার একটা মাতৃ পরিচয় আছে। সেই মায়ের পরিচয়টা দিলে আপনারা বুঝতে পারবেন যে তিনি খুব সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ একজন লোক, এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিলেন। পরে 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 বাকিটা পরে। তো পুরাণ চিরন্তনের পরে স্বামী বিবেকানন্দের চিঠি পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নানান গল্প। তখনও পর্যন্ত তিনি গদাধর, সেই গদাধর জীবনের যে গল্প, তোতাপুরীর সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি নিয়ে আপনাদের কিছু কথা শোনাবো, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি রঘুনাথজির মন্দিরে, জম্মু তাওয়াইয়ে। তাহলে এই হলো আজকে শরণাগতের, যাকে বলতে পারি, রেখাচিত্র। এরপর শুরু করব পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে তো একটু গান শুনে নিতে হবে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন শুরু করছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। প্রথমে একটা প্রশ্ন করি, আপনি মানুষটা কিরকম? না, আপনি মানুষটা কিরকমের উত্তর দেওয়া আপনার পক্ষে খুব কঠিন, আমি জানি, আমাদের সকলের পক্ষেই খুব কঠিন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনি কি খুব ধীর স্থির ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, নাকি দুরুম করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন এবং সেই অনুযায়ী চলতে শুরু করে দেন? দু ধরনের মানুষই আছেন, এবং দু ধরনের মানুষই কিন্তু তাদের এই যে স্বভাবের ধরনটা, এই স্বভাবের ধরনের সূত্র ধরে খানিক উপকার পেয়েছেন, অপকারও পেয়েছেন। মানে যারা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিতে নিতে দেখা গেছে যে অবস্থাটা তার বিপক্ষে চলে গেছে, এরকম হতে পারে। আবার উল্টোটাও তো হয় অনেক সময়, আমরা দুম করে কারোর উপর রেগে যাই, রেগে গিয়ে তাকে ত্যাগ করি, পরে দেখা যায় যে না, সে বেচারির দোষ অতটা ছিল না। এরকম সব নানান রকম হয়। তো এই ভূমিকাটা করলাম কেন? চিরকারী বলে একজনের কথা বলবো আজকে। সেই চিরকারী হচ্ছেন মহর্ষি গৌতমের পুত্র।
মহর্ষি গৌতমকে এটা অনেকেই জানেন, তবু আমি আরো ধরতাই দেবার জন্য বলে রাখি, তিনি হচ্ছেন অহল্যার স্বামী। অহল্যা, যার ঘরে ইন্দ্র ঢুকে পড়েছিলেন গৌতমের ছদ্মবেশে এবং অহল্যার সঙ্গে মিলিত হয়েছিলেন, তো তাদের ছেলে হচ্ছেন চিরকারী। গল্পটা বলবার আগে চিরকারীর স্বভাব নিয়ে একটু কথা বলে নিতে হবে। চিরকারী একটু বেশি ঘুমোতেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তিনি অনেকটা সময় ধরে ভাবতেন, এটা হলে ওটা হয়, ওটা হলে সেটা হয়, এটা করলে ওটা হয়, এটা করলে ওটা হয়, এরকম করে প্রচুর 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 পরিমাণে ভাবতেন। ভেবেচিন্তে তারপরে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতেন, সে অনেক সময় লাগত। এটা হচ্ছে চিরকারীর স্বভাবের ধরন। এটা মাথায় রেখে এবার গল্পটা শুনুন। গৌতম মুনি তো এসে দেখেছেন যে কি ব্যাপার, অহল্যার সঙ্গে ইন্দ্রের একটা মিলিত হয়েছেন তারা, অহল্যার কোনো দোষ ছিল না, ইত্যাদি 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 ইত্যাদি, সে যা কিছু। কিন্তু গৌতম তো ভয়ঙ্কর চটে গেছেন, চটে গিয়ে তিনি অভিশাপ টভিশাপ দিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি যা করবার করেছেন। করে এইবারে চিরকারীকে তিনি বলেছেন যে শোনো, তুমি তোমার মাকে হত্যা করবে, আমি বাবা হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি তোমার মাকে হত্যা করবে বলে এই আদেশ দিয়ে গৌতম তো তপস্যা করতে বনে চলে গেলেন। এবার চিরকারী কি করবেন? চিরকারী ভাবতে বসলেন। বাবা আদেশ দিয়েছেন, তাহলে আমার তো মাকে হত্যা করাই উচিত, কিন্তু আমি সন্তান, আমি যদি মাকে হত্যা করি তাহলে মাতৃহত্যার যে পাতক সেইটা আমাকে লাগবে। তাহলে কোনটা করা উচিত? পিতৃ আদেশ পালন করা উচিত, না মাতৃহত্যার যে পাপ সেইখান থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করা উচিত? এই নিয়ে ভাবছেন 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 ভাবছেন। ভাবতে থাকুন আর আমরা একটু গান শুনতে থাকি, কি বলেন? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে চিরকারীর কথা বলছিলাম আপনাদের। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গৌতম মুনির ছেলে চিরকারী অহল্যাকে হত্যা করবার আদেশ দিয়েছেন গৌতম, কিন্তু চিরকারী ভাবছেন কি করবেন না করবেন। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে অহল্যা তো জানতেন না যে ইনি গৌতম নন, ইনি ইন্দ্র। ফলে অহল্যা তো এই যে অপরাধটা করেছিলেন সেটা অজ্ঞাতে করেছিলেন, না জেনে করেছিলেন। এটা আমাদের সমাজে এটা আছে না, যে মেয়েরা যদি না জেনে বা জোর করে তাদের অসম্মান করা হয়, তাদের অপমান করা হয়, তাহলে মেয়েটার দোষ হয়ে যায়। এরম আমাদের অদ্ভুত একটা ইয়ে রয়েছে আর কি। মানে এই যে চারপাশে খবরের কাগজে টাগজে ইত্যাদি পড়া যায় যে এত ধর্ষণের ঘটনা, মেয়েটির তো কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও সমাজ কিন্তু তার দিকে আঙুল তুলে তাকে দাগ মেরে দেয়। তো যাই হোক, তখনকার দিনও গৌতম মুনি অন্তত সেই রকমেরই একটা ব্যাপার করলেন। চিরকারী এটা ভাবতে লাগলেন যে এটা করা যায় কি যায় না, যায় কি যায় না। সেই ভাবনা এর মধ্যে অনেক কাল কেটে গেছে। চিরকারী কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। দীর্ঘকাল তপস্যার পর গৌতম ফিরে এসেছেন আশ্রমের পথে। এতদিনের তপস্যার ফলে তার মন থেকে রাগ চলে গেছে। তো গৌতমের মনে পড়লো যে আশ্রম থেকে রওনা হওয়ার সময় আমি চিরকারীকে অহল্যাকে হত্যা করবার আদেশ দিয়েছিলাম, কিন্তু না 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 না, আমি তো এখন অহল্যাকে ততখানি দোষী বলে ভাবতে পারছি না। অহল্যাকে যদি হত্যা করে থাকে, এই কথা মনে পড়ায় প্রচন্ড অনুতপ্ত হয়ে পড়েছেন গৌতম। গৌতম তাড়াতাড়ি ফিরে এসে দেখলেন যে চিরকারী তখনও পর্যন্ত ভেবে চলেছেন তিনি তার মাকে হত্যা করেননি। তখন তিনি পরম আনন্দে পুত্রকে অনেক আশীর্বাদ করলেন, পত্নী অহল্যাকে সব অভিযোগ থেকে মুক্ত করে সাদরে গ্রহণ করলেন, ইত্যাদি 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 ইত্যাদি। এবং তিনি চিরকারীকে আদেশ করলেন, এবার থেকে তুমি, আমি যদি না থাকি আশ্রমে, তাহলে তুমি থাকবে এবং তুমি অস্ত্র নিয়ে তোর মাকে রক্ষা করবে। তাহলে দেখুন, অনেক সময় নিয়ে সিদ্ধান্ত
দিলে তার ফল শেষ পর্যন্ত ভালো হতেও পারে। এই গল্পটা পুরনো গল্প, কিন্তু গল্পটা কি চিরন্তন নয়? 92.7 বিগ এফএম স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাকে। আমি সৌমিত্র বসু। চিরকালীর কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে। সেখানে চিরকালই দ্বিধার মধ্যে দুলছে যে মাকে হত্যা করাটা ঠিক হবে কিনা। অনেকগুলো কারণ সে দ্বিধার, তার মধ্যে একটা কারণ তো এইটাই ছিল, স্বামী বিবেকানন্দের এই চিঠিটি মায়ের সম্পর্কে। না, তার নিজের মা নন, কিন্তু মাই। আমেরিকা থেকে এই চিঠিটা লিখছেন 1894 খ্রিস্টাব্দে, স্বামী শিবানন্দকে লিখছেন তিনি। মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তাঁর মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? সকলে ভালো, সকলকে আশীর্বাদ করো। দাদা, দুনিয়াময় তার ঘর ছাড়া আর সকল জায়গাতেই যে ভাবের ঘরে চুরি। তাদের রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমি একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। এই বুঝো দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। কেমন লাগলো? মাতৃভক্তি কাকে বলে বুঝতে পারলেন তো? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পাঠ। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু কথা নিয়ে আসব এই শরণাগত অনুষ্ঠানে গানের পর। দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে যে গঙ্গা, গদাধর দেখলেন যে এক উলঙ্গ সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, একেবারে কোটিতে একটা কৌপিন পর্যন্ত নেই, তিনি স্নান করছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু করলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গল্প। এখনো পর্যন্ত তিনি গদাধর। এই যে সন্ন্যাসী, তার মাথায় দীর্ঘ জটা, সমস্ত শরীর থেকে যেন তেজ উদ্ভাসিত হয়ে উঠছে। তো গদাধর ঘাটের দিকে চলল। সেই সন্ন্যাসী তার সামনে এসে দাঁড়ালো। ঝকঝক ঝকঝক করছে, যেন সোনার মতন লাগছে দেখতে। আর এই তো পাওয়া গেছে যোগ্য লোক। সন্ন্যাসী বলছে যে, সাধন ভজন কিছু করবে? কিসের সাধন ভজন? আরে সাধন ভজন, সাধন ভজন, বেদান্ত সাধন, ব্রহ্মবিদ্যা লাভ করবে। তো গদাধর বলে, আমি কি জানি? তুমি কি জানো? তো কে জানে? ও আমার মা জানে। হ্যাঁ, কে তোমার মা? মন্দিরের দিকে দেখিয়ে দিল গদাধর, বলল, ওই যে মন্দিরে আছে আমার মা। মা? আর ও তো একটা মূর্তি, একটা পুতুল। ও আমার মা হবে কি করে?
পুতুল টুতুল না, ঈশ্বর হচ্ছে এক এক সত্য। ওই দেব দেবী অমুক তমুক যা সব কিছু দেখো সমস্ত ভুল, ভ্রম ভ্রম। না, মুখের উপর বললো না, স্পষ্ট করে বললো ঠিক আছে যাও তোর মাকে জিজ্ঞেস করে এসো। আর শোনো, বেশি দেরি করে ফেলো না। বড় জোর 3 দিন এখানে থাকবো, 3 দিনের বেশি কোথাও থাকি না, এরই মধ্যে দীক্ষার ব্যবস্থা করতে হবে। গদাধর তাকিয়ে আছে সন্ন্যাসের দিকে, হঠাৎ বলল, আচ্ছা আপনি কি তোতাপুরী? তুমি আমার নাম জানলে কি করে? হ্যাঁ, আমি তোতাপুরী। তোতাপুরীর মঠ ছিল পাঞ্জাবের লুধিয়ানায়। 40 বছর ধরে সাধনা করবার পর ব্রহ্ম সাক্ষাৎ হয়েছে তোতাপুরীর। ব্রহ্মজ্ঞ হবার পর তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। এই দক্ষিণেশ্বরে 3 দিনের জন্য এসেছে, 3 দিনের বেশি কোথাও থাকে না। তো সেই তোতাপুরী গদাধরকে খুঁজে পেয়েছে। গদাধর ভবতারিণীর কাছে এসেছেন, এসে বলেছেন, মা তোতাপুরী বলছেন নিরাকার সাধনা করতে, করব? মা বললেন, হ্যাঁ কর, তোকে শেখাবার জন্যই তো সে এসেছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গদাধরের জীবনে এবার তোতাপুরী প্রবেশ। আমি আপনাদের সৌমিত্র। তো যেটা বলছিলাম আপনাদের, গদাধর তো গেছে ভবতারিণীর মন্দিরে, মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছে, নিয়ে আসছে। বামনির সঙ্গে দেখা হয়েছে, তো বামনিকে বলেছে যে ওই একজন সাধক এসেছে তোতাপুরী, সে আমাকে এরকম দীক্ষা দেবে। তো বামনি একদম পছন্দ করে না, ও ন্যাংটোর কাছে তুমি ঘেঁষবে না, ও তোমার সমস্ত ভাবটা নষ্ট করে দেবে, শুকনো দড়ি বানিয়ে দেবে। ভৈরবী ভাবের জগতের লোক, তোতাপুরী একেবারে জ্ঞানের জগতের লোক, ফলে দুজনের মধ্যে একটা বিভেদ তো তৈরি হবেই। কিন্তু আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি সেটা একটু ভেবে দেখুন। সেটা হচ্ছে যে গদাধর কিন্তু সমস্ত ধরনের যে তপস্যা, সমস্ত ধরনের যে সাধনা, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি যেতে 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 একটা জায়গায় পৌঁছেছেন। মানে এমন নয় একটাই ভাবে সাধনা করেছেন তিনি, কত রকম ভাবে সাধনা করেছেন তার তো কিছু কিছু বিবরণ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে আসছে বলুন। তো যাই হোক, ঠিক আছে, দেখা যাক। মায়ের আদেশ হয়েছে, কাজে কাজে বামনির কথায়, ভৈরবীর কথায় গদাধর আর ভুলবে না। সে তো সোজা চলে এসেছে তো তার কাছে, এসে বলেছে, হ্যাঁ মা বর দিয়েছে, দীক্ষা নেব, আমাকে চালা করুন আপনার। গুরু মিলে লাখ তো চেলা মিলে এক। বেশ, প্রথমে এই শিক্ষা সূত্র সমস্ত ত্যাগ করে যথাশাস্ত্র সন্ন্যাস নিতে হবে, তোমাকে সন্ন্যাস নিতে হবে। গদাধর বলে, নেব, কিন্তু গোপনে নেব। কেন গোপনে কেন? আসলে বছরখানেক হলো আমার মা এখানে এসে রয়েছেন, তো মানে আমার ভবতারিণী মা নয়, আমার গর্ভধারিণী যে মা, সেই মা। সব সংস্কার বিসর্জন দিয়ে যদি পাকাপাকি ভাবে সন্ন্যাস নিই, আর মা যদি সেটা জানতে পারেন, তাহলে তো মনে বড্ড আঘাত পাবেন। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর ঠাকুরের মায়ের কথা বলবো, চন্দ্রমণির কথা। তাকে নিয়ে একটা চমৎকার গল্প আছে, সেটা শুনে আপনাদের মনে হবে যে এমন মায়ের তো এমন ছেলেই হবে নাকি। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকুন। গদাধরের মা চন্দ্রমণি, তার কথা আপনাদের বলবো, তাকে নিয়ে একটা গল্প শোনাই আপনাদের। চন্দ্রমণি তো এসেছেন, দক্ষিণেশ্বরে আছেন। তো মথুরবাবু তার গুরুদেব গদাধর, সেই গুরুদেবের মা আবার, হ্যাঁ, খুব সম্মাননীয় যাকে বলে, তাকে তো কিছু একটা দিতে ইচ্ছে করে। যে তো মথুরবাবু বলছেন যে ঠাকুমা বলে ডাকতেন, ও ঠাকুমা, তুমি আমার কাছ থেকে কোনো সেবা নিচ্ছ না কেন? আমার কাছ থেকে কিছু একটা সেবা নাও। সেবা?
কি সেবা করবে বাবা তুমি আমার? না না, সেবা মানে তুমি আমার কাছে কিছু একটা চাও, যা হোক কিছু একটা চাও, আমি তোমাকে কিছু একটা দিই। এই দেখো আমার আবার অভাব কোথায়? আমি কি চাইবো তোমার কাছে? ভাবুন, কোনো অভাব নেই। ওই তো দক্ষিণেশ্বরে এক কোণে একটা থাকবার জায়গা পেয়েছেন, দুবেলা দুটি খেতে পাচ্ছেন, আর সবসময় চোখের সামনে ঠাকুরকে দেখতে পাচ্ছেন, মানে গদাধরকে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, ওই ভবতারিণীর মন্দির দেখছেন, আরো সমস্ত দেবদেবীদের দেখছেন, মন্দির দেউল সব দেখছেন। আমার অভাবের কি আছে? তো মথুরবাবু একটু থমকে গেলেন। সত্যি, যে মানুষ বলে আমার তো কিছু চাই না, তাকে কিছু দেওয়া কিন্তু খুব মুশকিল, তাই না? তো মথুরবাবু বললেন, না আমি দিতে চাইছি, তুমি যা হোক কিছু একটা চাও না। কি চাইবো বলো তো? আমার চাইবার কি আছে? আমার তো খাবার পরবার এতটুকু কষ্ট তো তুমি রাখোনি। তুমি চাও ঠাকুমা, চাও তুমি। আমার কিছু দিতে ইচ্ছে করে না তোমাকে? যা মন চায় তুমি কিছু একটা চাও না। তো চন্দ্রমণি অনেক ভাবলেন, ভেবে টেবে বললেন, না আচ্ছা ঠিক আছে, যদি নেহাত দেবে তবে আমাকে 4 পয়সা দোক্তা কিনে দিও। এমন নির্লোভ মা না হলে এমন নিষ্কাম ছেলে হয়? তো সেই মা যদি টের পান ছেলে সমস্ত সংসার সম্পর্ক ঘুচিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তবে সইবেন কি করে? তো তোতাপুরি বলল যে বেশ, গোপনেই দীক্ষা দেব, কেউ জানতে পারবে না। করে দীক্ষা দেওয়া হলো। দীক্ষা দেওয়ার পরে তোতাপুরি বলল, এবারে তোমাকে নতুন নাম দেব। তো গদাধর বলে, আমার নামও পাল্টে যাবে? শুধু নাম নয়, পদবিও বদলে যাবে। তুমি এখন সম্পূর্ণ নতুন, নতুন দেশে তুমি নতুন জন্মালে। এখন থেকে তোমার নাম হলো রামকৃষ্ণ। সন্ন্যাস যখন দীক্ষা নিলে, অর্থাৎ কিনা যখন শ্রীতে অধিষ্ঠিত হলে, তুমি শ্রীরামকৃষ্ণ। আর তোমার পদবী আজ থেকে পরমহংস, যে দুধের ভেতর থেকে জলটি ফেলে দুধটুকুকে গ্রহণ করতে পারে। শেষ হল ঠাকুর রামকৃষ্ণের কথা 92.7 বিগ এফএম-এর শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি পড়ব গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্রের উত্তর আর কি, আপনাদের চিঠি পড়াটাই হলো আমার কাজ 92.7 বিগ এফএম-এর শরণাগত অনুষ্ঠানে। সুপ্রভাত সৌমিত্রবাবু, আমি ডাক্তার কেশব সিংহ রায় চন্দননগর থেকে জানাচ্ছি। আপনি জম্মুর বৈষ্ণোদেবীর মন্দিরের এত সুন্দর বর্ণনা করেছেন, আমাদের তো মানস ভ্রমণ হয়ে গেল। কিন্তু গতকাল 1 জানুয়ারি ওই মন্দির দর্শন করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রায় 12 জন নিহত হয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা। ওনাদের আত্মার শান্তি কামনা করি। তবে বিভিন্ন মন্দির ও তীর্থস্থান পরিচালনা আরো বেশি দায়িত্বের সঙ্গে পালন করা উচিত, না হলে এইরকম অনভিপ্রেত ঘটনা ঘটেই চলবে। করোনাকালে সবাই মিলে একসাথে ভালো থাকুক ও সাবধানে থাকুক আগামী দিনে। ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। হ্যাঁ, কেশববাবু ঠিকই বলেছেন। আমারও মনে হচ্ছিল যে বৈষ্ণোদেবী মন্দিরের কথা বলছিলাম, তার মধ্যে এরকম একটা বিপদ হয়ে গেল। আসলে বিশেষ বিশেষ দিনে যে কোনো জায়গাতে, যে কোনো দর্শনীয় স্থানে, এবং তার মধ্যে তো তীর্থস্থানগুলো আছেই, সেখানে একটা অসম্ভব রকমের ভিড় হয়। তো সেই ভিড়ের মধ্যে কখন যে কি হয়ে যায়, তা নইলে বৈষ্ণোদেবী এমনিতে কিন্তু খুব কি বলবো, সুসংহত, সুশৃঙ্খল একটা জায়গা। সেখানে সমস্তটাই নজর রাখা হয়, কিন্তু ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে তাল রাখা যায়নি আর কি। যাই হোক, কি আর করা যাবে, আমরা দুঃখ প্রকাশটুকুই করতে পারি, তার বাইরে তো আমাদের সত্যি সত্যি করবার কিছু নেই। কিন্তু
আমাদের শরণাগত শ্রোতারা যে চারপাশের জগৎ সম্পর্কেও কতটাই সচেতন সেটা বুঝতে পারা যায় কেশববাবুর এই চিঠির সূত্রে। এইরকম করেই আমরা ধর্মের কথাই বলবো, কিন্তু সেই সঙ্গে পৃথিবীটাকেও দেখবো, জানবো, জাগ্রত থাকবো, এটাই তো হওয়া উচিত নাকি? তাহলে এখন একটু গান শুনি, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে এলাম। গানের পর আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। গতদিন বলেছিলাম জম্মু তাবাইয়ের রঘুনাথজির মন্দিরে অনেক ঠাকুর দেবতার মন্দির আছে, মূর্তি আছে। বলতে পারেন হিন্দু ধর্মের যে নানান রকম শাখা আছে, তো মানে ধরুন পৌরাণিক হিন্দু ধর্ম, তার নানান শাখা, বৈদিক হিন্দু ধর্মের দেবতারা তো আছেনই, তাদের কথা বললাম আপনাদের। আবার রাহু আছেন, কেতু আছেন, রাহু কেতুর গল্প শুনিয়েছি আপনাদের। শনি ঠাকুর আছেন, চতুর্দিক আছেন, অগ্নিদেব আছেন। কেতুর গল্পটা তো সবাই জানি, বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দিয়েছিলেন। এখানেও কেতুর মুখটা দেখতে পাওয়া যাবে না, কেতুর যে মূর্তি সেখানে মুখটা নেই। আবার ধরুন এই যে চতুর্দিক, চারদিক, এদের কল্পনা করা হয়েছে দেবী রূপে। তো আমি সত্যি বলছি, আগে কখনো চতুর্দিকের কোনো মূর্তি আমার চোখে পড়েনি। আর একটা কথা বিশেষ করে বলা দরকার বলে মনে হচ্ছে, এদের মধ্যে একমাত্র শনি ছাড়া বাকি সকলেই কিন্তু যে ঘরটাতে আছেন সেই ঘরটা একেবারে মোটা তারের জাল দিয়ে ঘেরা। শনিকে শুধু জালের আড়ালে রাখা হয়নি। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসবো আবার এই রঘুনাথজির মন্দিরের কথায়। এই যে নানান মূর্তির কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে পড়বে। এই যা বললাম এটাই কিন্তু সব নয়। রামায়ণের দুজন স্রষ্টার মূর্তি রাখা আছে এইখানে। একজন তো বাল্মীকি, রামায়ণের রচয়িতা, অন্যজন তুলসী দাস। বাঙালি হিসেবে মনটা একটু খুঁত করে। আমাদের কৃত্তিবাসের একটা মূর্তি যদি এইখানে দেখতে পেতাম কি ভালোই না লাগতো। কিন্তু এসব কল্পনা করে তো লাভ নেই। কৃত্তিবাস আমাদের বাংলার কবি, কিন্তু এই গোটা উত্তর ভারত, মধ্য ভারত জুড়ে তো রামায়ণ বলতে তুলসীদাসকেই বোঝায়। সাদা পাথরের দুটি মূর্তি পাশাপাশি রাখা। তুলসীদাস আর বাল্মীকি দুজনের গলাতেই নামাবলী আছে। তুলসীদাসের গলায় কণ্ঠী, হাতে জপের মালা, আর বাল্মীকি যেন বসে বসে রামায়ণ রচনা করছেন। কি ভাবছেন মন্দির দেখা শেষ হয়ে গেল? না না, এখনো অনেক বাকি। এইবার আসুন আর একটা মন্দিরে, সেখানে আছেন কৃষ্ণ পরিবার। হ্যাঁ, সত্যি তাই। দরজার উপরে ফলকে স্পষ্ট করে লেখা রয়েছে কৃষ্ণ পরিবার। তো কে কে আছেন সেই পরিবারে? বলরাম আছেন, বাসুদেব আছেন, জীবাত্মা আছেন, পরমাত্মা আছেন, জ্ঞানাত্মা আছেন, আত্মপ্রতিষ্ঠাজি আছেন। আমি আবারও বলছি, কোন মন্দিরে এদের কোন মূর্তি আমি কখনো দেখিনি। এদের যে মূর্তি আমার হয়, মানে আমার চোখের সামনে যেগুলো রয়েছে, আমাদের পুরাণ থেকে সমর্থন করে কিনা তা আমি বলতে পারবো না। এসব মূর্তিগুলো কালো পাথরের তৈরি। আমি তো তেমন করে এই সমস্ত ব্যাপার বুঝি না। সাধারণ দর্শক হিসেবে আমার চোখে খানিকটা একরকমই লাগে। এদের মধ্যে বলরামকে অবশ্য বেশ অন্য রকমের দেখতে, সাদা পাথর দিয়ে তৈরি আর চাড়া দেওয়া গোঁফ। এবার চলুন আর একটা ঘরে, সেটা হলো ভগবান বিষ্ণুর ঘর। ভগবান বিষ্ণুর 24 জন অবতারের মূর্তি রাখা আছে সেখানে। আমার অন্তত যেটা খুব ভালো লেগেছে সেটা বলি না। স্থাপত্য হিসেবে এই মূর্তিগুলো যে খুব উচ্চ স্তরের সে কথা আমি বলতে পারবো না। প্রাচীন ভারতীয় স্থাপত্যের যে সমস্ত অসামান্য নিদর্শন আছে, এরা তার কাছাকাছিও যেতে পারে না। কিন্তু ধরুন, আমি বোঝাবার চেষ্টা করি, বিষ্ণু তো নানান রকম জন্তুর বেশেও অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করেছে। কুর্ম, বরাহ, মৎস্য। হ্যাঁ,
তা বিষ্ণুর রূপ বজায় রেখেও তার সঙ্গে মিশিয়ে এদের দেখানো হয়েছে, সেটা বেশ মজার লাগে। মানে ওই অবতারের রূপটাও আছে, আবার বিষ্ণুর রূপটাও আছে, সেটা খুব বুদ্ধি করে করা হয়েছে। এইবারে আমরা যাবো আর একটা ঘরে। সে ঘরের উপরে লেখা ব্রহ্মাজি 4 ধাম। বেশ কিছু মূর্তি আছে এর ভেতরে, অন্যান্য সব ঘরের মতোই গ্যালারি করে সাজানো। ও, একটা কথা মনে পড়লো, বলে রাখা দরকার। এমনটা ভাববেন না এদের পুতুল করে সাজিয়ে রাখা হয়েছে, নিয়মিত কিন্তু পুজো হয় এদের। হ্যাঁ, তাহলে এইবারে ব্রহ্মাজির ঘরে আমরা প্রবেশ করলাম, কিন্তু সে কথা এখন নয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার আপনাদের সৌমিত্র বসুর বিদায়। যাবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আপনারা চিঠি লিখবেন, অতি অবশ্যই লিখবেন, যা মনে হয় লিখবেন। 92.7 বিগ এফএম এ শরণাগতর জন্য নাম্বারটা হচ্ছে 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। কেমন লাগছে আংশিক লকডাউনের মধ্যে একটু নিজের মতো করে নিজের মধ্যে থাকার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে, সাবধানে থাকতে হবে। করোনা খুব বাড়ছে, ওমিক্রন আছে, কিন্তু ভয় পাবেন না, ভয় পাবার মতন কিছু ঘটেনি। কিন্তু ওই মুখে মাস্ক, হাতে সাবান, আর বাইরে গেলে স্যানিটাইজার, এইভাবেই ভালো থাকা। কেমন? নমস্কার। শরণাগত যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম করে এবং বাকি সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বুধবার 20 পৌষ 1428, ইংরেজির 5ই জানুয়ারি 2022।